আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো এটা আমাদের এক্সামের একটা কোশ্চেন, ইথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস। তো ইথিক্যাল ডিসিশন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। ওকে। তো আমাদের ইথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস জিনিসটা কিরকম? ধরেন আপনার কোম্পানিতে কোনো একটা ইথিক্যাল ইস্যু অ্যারাইজ হলো। তো নর্মালি হয় কি, ম্যানেজারিয়াল বডিতে যারা থাকে তারা এই ইস্যুটা নিয়ে বসে, একটা মিটিং করে এবং এক একজন এক এক ধরনের সলিউশন প্রপোজ করে এবং সেই সলিউশনের উপর বেস করে কিন্তু আলটিমেটলি একটা ডিসিশন চয়েস করা হয়। তো এখানে কিভাবে আমরা ইথিক্যাল কনসিডারেশনটা আনতে পারি, এটার জন্য আপনাদের বইয়ে একটা অ্যালগরিদম দেওয়া আছে। এই অ্যালগরিদমটাই আমরা স্টাডি করব এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। তো এটার আগে আমি আপনাদেরকে একটা ইথিক্যাল ইস্যু নিয়ে একটা স্টোরি দিচ্ছি। স্টোরিটা অনেকটা এরকম। এই স্যাররা সেলস টার্গেট বুঝেন না? সেলস টার্গেট, জি স্যার। হ্যাঁ, কি জিনিসটা এটা? সেলস যদি সেলস টার্গেট হলো। একজন বলেন, সমস্যা নেই। বলেন, ইশতিয়াক সাব্বির বলেন। বলো। ও স্যার, ইশতিয়াক সরি। বলেন, সমস্যা নেই। স্যার, বেসিক্যালি সেলস টার্গেট বলতে বোঝায় হলো লাইক একটা টার্গেট দেওয়া হয় এইচআর বা এই ডিপার্টমেন্ট থেকে, যে বা হেড ডিপার্টমেন্ট থেকে, যে আপনার মাসে 10,000 প্রোডাক্ট হয়তো সেল করতে হবে এই মাসে, হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, একটা অ্যামাউন্ট থাকে যে এক্স্যাক্টলি। টু ঠিক ল্যাক্স আছে, থ্যাংক ইউ স্যার। সো বেসিক্যালি যেটা হয় যে আপনার ওনার বলে দিতে পারে যে কথার কথা মাসে 20 লক্ষ টাকার সেলস আনতে হবে। বা এতগুলো এত সংখ্যক ইউনিট প্রোডাক্ট বিক্রি করতে হবে। এরকম একটা টার্গেট দেওয়া হয়। তো এই টার্গেট রিলেটেডই আমি একটা সিচুয়েশন আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। সিচুয়েশনটা অনেকটা এরকম যে একটা কোম্পানির ওনার, সে টার্গেট দিল যে প্রতিদিন তার 1 লক্ষ টাকা সেলস দিতে হবে। বুঝছি? এবং সেই কোম্পানিটার অনেকগুলা শাখা, মনে করেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়, লোকালিটিতে আছে। যেমন আমরা বাটার দোকান চিন্তা করতে পারি। অল্প 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 করে একটু পরপরই এলাকায় বাটার অনেক স্টোর আছে। তো তাদের কথা কি, এখন প্রত্যেকটা স্টোর থেকে প্রতিদিন 1 লক্ষ টাকা সেলস আনতে হবে, এটা হচ্ছে টার্গেট। তো এখন বিভিন্ন স্টোর ম্যানেজাররা ট্রাই করতেছে বিভিন্নভাবে, চেষ্টা করতেছে, কারণ আলটিমেটলি এটা জবাবদিহিতা এটা স্টোর স্টোর ম্যানেজারকে দিতে হয় যে প্রতিদিন আসলো কিনা, সেলস কেন কম আসলো, কি হলো না হলো। আর এটার উপর তাদের প্রমোশন কিংবা ইনক্রিমেন্ট বা মনে করেন বছর শেষে কোনো একটা বোনাস প্যাকেজ, এগুলা নির্ভর করে। তো এখন একটা এলাকার স্টোর ম্যানেজার দেখলো যে তার এলাকাটাই এমন জায়গায় পড়ছে যে খুব বেশি মানুষ টানুষ নাই এবং সে কোনোভাবেই 1 লক্ষ টাকার সেলস যে অফিস আওয়ারের ভিতরে আনতে পারবে না। বুঝতে পারছি? অফিস আওয়ারের ভিতরে সে কোনোভাবেই, ধরেন 8-10 ঘন্টা তো আমরা অফিস করি, সেই হিসাবে 10 ঘন্টার মধ্যে এই সেলসটা আসে না। তখন সে তার এমপ্লয়ীদেরকে বলল যে আমাদের প্রতিদিন এরকম একটা সেলস টার্গেট আছে, কথা কথা 50,000 হলো, 1 লাখ হলো, সমস্যা নাই, একটা ফিগার। তো এই টার্গেটটা ফিল আপ করার জন্য এখন যদি রাত 2টা পর্যন্ত দোকান খোলা রাখা লাগে, থাকবে, এবং এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট টেমেন্ট নাই। ঠিক আছে, তোমার ভালো লাগলে থাকো, না ভালো লাগলে চলে যাও। এরকম একটা কথা স্টোর ম্যানেজার বলে দিল। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, তো গল্পটা অনেকটা এরকম। তো ডেফিনেটলি এখানে একটা ইথিক্যাল ইস্যু আছে, কি মনে হয়? কাজটা কি ভালো? কোনো পেমেন্ট ছাড়াই আপনি 10টা 11টা 12টা পর্যন্ত দোকান খোলা রাখবেন, অফিস আওয়ারের অতিরিক্ত 4-5 ঘন্টা করে কাজ করবে মানুষ। হ্যাঁ, কাজটা তো ভালো না। আহ, ডেফিনেটলি কোনো না একটা, অবশ্যই না স্যার। হ্যাঁ, কোনো না কোনো একটা ইস্যু, ইথিক্যাল ইস্যু তো এখানে আছে। তো এই গল্পটা ধরেই আমরা দেখবো যে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি এবং পরীক্ষার খাতায় অ্যান্সারটা লিখবো কিভাবে। তো স্যারদের আবারও বলে দিচ্ছি যে এই প্রশ্নটা কিন্তু নিজের মন মতো অ্যান্সার দেওয়া যাবে না। এটা একটা সার্টেন ফ্রেমওয়ার্ক এবং একটা অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমটা মেনটেন করে আমাদের অ্যান্সারগুলো দিতে হবে। তো একটু খেয়াল করবেন, না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। আশা করি বুঝতে সমস্যা হবে না, কারণ আমি সহজভাবেই বোঝানোর চেষ্টা করি। সো আপনাদের বইতেই এই ডিসিশন মেকিং প্রসেসের অ্যালগরিদমটা দেওয়া। তো আমি একটা একটা করে স্টেপ আগাচ্ছি। স্যার, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে।
প্রথমে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটার নাম হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট কি জিনিস? প্রবলেম স্টেটমেন্ট মানে হচ্ছে যে আপনি যেই মেইন যে ইথিক্যাল ইস্যুটা আপনি গল্পের মধ্যে পাচ্ছেন, সেই ইস্যুটাকে একটা সিঙ্গেল লাইনে লিখবেন। একটা সিঙ্গেল ইংলিশ সেন্টেন্সে সেই ইস্যুটা লিখবেন। এখন এটা একেকজন একেকভাবে লিখতেই পারে। যেমন কথার কথা আম আমি লিখলাম মনে করেন এনিথিং, একেকজন তো একেকভাবে লিখবে। জাস্ট আমি তাহলে আমরা অ্যান্সার দেওয়ার সময় প্রথম যে পয়েন্টটার নাম লিখবো সেটার নাম হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট। এবং আপনি অনেকভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আহ, আমি একভাবে লিখলাম, আরেকজন আরেকভাবে লিখবে, এরকম কোনো স্ট্রিক্ট রুলস নাই। আগেই বলছি ইথিক্সের কোনো আম, এটাই কারেক্ট অ্যান্সার বাকি সব ভুল এরকম বলার সুযোগ নেই। বাট মেইন ইথিক্যাল ইস্যুটা, যেমন কথার কথা আমি লিখলাম এরকম যে দ্য স্টোর ম্যানেজার wants his employees to work overtime without without any extra payment, without any extra payment to achieve the daily sales target set by the owner. আমি লিখলাম, এভাবে লিখলাম, এটাই যে অ্যান্সার তা না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। জি স্যার। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমি লিখবো কয় লাইন? এক লাইন। এখানে ২-৩ লাইন, তারপরে কমপ্লেক্স কম্পাউন্ড হ্যান ত্যান সেন্টেন্স লিখবেন না। একটা সিঙ্গেল লাইনে লিখবেন মেইন সমস্যা কি। ঠিক আছে? এখানে কোন কোন স্টেক হোল্ডার, কারা কারা জড়িত এই প্রবলেমটার সাথে, এবং কে কার উপর আনএথিক্যাল কোনো ইম্প্যাক্ট ফেলতেছে, এই ধরনের জিনিসগুলোই লেখা। আলটিমেটলি তো তাই, ঠিক ঠিক না? স্টোর ম্যানেজার চাচ্ছে যে ওয়ার্কাররা ওভারটাইম কাজ করুক, কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট টেমেন্ট নাই, যাতে তার ডেইলি সেলস টার্গেট অ্যাচিভ হয়। তো এখানে আমরা কোনো সেন্টেন্সে ফ্র্যাগমেন্ট লিখবো না। তার মানে যখন যখন আমরা লিখি যে গিভিং সামথিং, ডুইং সামথিং, এরকম করে যখন লিখি, অর্থাৎ সেন্টেন্সের ওইভাবে আমরা ইয়ে দিই না, সাবজেক্ট দিই না, ভার্ব দিই না, একেবারে ডাইরেক্ট এখান থেকে শুরু করি। লাইক আমি যদি এখানে লিখি যে ওয়ান্টিং হিজ এমপ্লয়িজ, এভাবে লিখবেন না। একটা প্রপার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এবং প্রপার একটা ইংলিশ সেন্টেন্স হবে, এক লাইন। বুঝছি স্যাররা? জি জি স্যার। স্যার। ওকে। আমাদের সেকেন্ড স্টেজটার নাম হচ্ছে আইডেন্টিফাই অল্টারনেটিভস। স্যার আপনার এখানে যে ইথিক্যাল ইস্যুটা দেখতেছেন, এটা সলভ করার জন্য আপনি ৩ থেকে ৪টা অল্টারনেট সলিউশন দিবেন। ৩ থেকে ৪টা অল্টারনেট সলিউশন। সো অনেকেই অনেকভাবে লিখবে, কেউ লিখবে অল্টারনেট সলিউশনস, হ্যাঁ, কেউ হয়তো লিখবে যে আইডেন্টিফাইং অল্টারনেটিভস। সমস্যা নেই, পয়েন্টের নামে কিছু আসে যায় না। বাট মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমাকে এখানে ৩ থেকে ৪টা অল্টারনেট সলিউশন দিতে হবে। তো এখন অনেক ধরনের অল্টারনেট সলিউশন এক একজন এক একভাবে বলবেন। ঠিক আছে? যেমন কথার কথা র‍্যান্ডম আমি দিলাম আরকি। ধরেন একটা দিলাম যে, ও যেহেতু বলতেছে আমি ওভারটাইমের জন্য কাজ দিব না, বাট আমি অফার করব। হ্যাঁ? ধরেন আপনি বললেন যে অফারিং কমিশনস অন সেলস, অথবা অফারিং সাম ইনসেনটিভস টু দ্য এমপ্লয়িজ টু মোটিভেট দেম। হইতে পারে না? যে আম দেখেন, এটা কিন্তু আবার ফ্র্যাগমেন্ট। এখানে প্রপার ইংলিশ সেন্টেন্স লেখা নেই। এটা ফ্র্যাগমেন্ট সেন্টেন্স লেখা। সো এখানে সমস্যা নাই। ওই উপরেরটায় প্রবলেম আছে। প্রবলেম স্টেটমেন্টে ফ্র্যাগমেন্ট লেখা যাবে না। বাট অল্টারনেট সলিউশন আপনি বুলেট পয়েন্ট স্টাইলে লিখতে পারেন। সমস্যা নেই। তো আমি বললাম কি যে ঠিক আছে, যে এক্সট্রা কাজ করবা কিন্তু সেলস এর উপর কমিশন আছে। বা এক্সট্রা কাজ করবা, হয়তো আমি তোমাকে ডাবল পেমেন্ট করব। এরকম অনেক সময় আমাদের অফিসে বলে না যে ঈদের দিনে আসেন, একটু বেশি পেমেন্ট করব, বা এরকম টাইপ থাকে না অনেক সময়? হ্যাঁ হ্যাঁ, ডাবল পেমেন্ট স্যার। এরকম অনেক সময় থাকে যে বেশ কিছু সার্ভিস থাকে যেটা আসলে সারা বছরই রানিং চলতে হয়। তো যার কারণে জি দেখা স্যার। যাচ্ছে যে স্পেশালি যারা ইন্টারন্যাশনাল কাজগুলা করে, দেখা যাচ্ছে ওদের কিন্তু ঈদ বলে কিছু নাই। ওদের ছুটি হচ্ছে ক্রিসমাস।
কিন্তু আমাদের তো ঈদের ছুটি আছে ৩-৪ দিন। তো তখন তারা অনেক সময় রিকোয়েস্ট করে যে তুমি আসো, আসলে তোমাকে ডাবল ট্রিপল পেমেন্ট করবো, সমস্যা নাই, কিন্তু সার্ভিসটা তো অন রাখতে হবে। এরকম অনেক সময় আমরা দেখি, আমরা আমরা যেহেতু অনেকেই জব টপ করি, আমরা অলরেডি এগুলো দেখছি। আচ্ছা, আরো সলিউশন হইতেই পারে। আমি র্যান্ডম লিখতেছি স্যার, এটা মুখস্থ লিখতেছি না, বা এনিথিং আমার মাথায় যা আসতেছে। যেমন আপনি বলতে পারেন সেলস টার্গেট যে, নেগোশিয়েট করা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি, এটাই আমি লিখতাম। আস্কিং দ্য ওনার টু রিডিউস দ্য ডেইলি সেলস টার্গেট। অথবা আরেকটা ওই করা যায়, ইনক্লুড করা যায়, যেমন স্যার এই করা যায় ওভারটাইম পেমেন্ট। হ্যাঁ, ওইটা তো ওখানে চলে আসছে, ইনসেনটিভস বা আচ্ছা আচ্ছা ওভারটাইম স্যার। পেমেন্ট চলে আসছে, সমস্যা নেই, এটাও হইতে পারে। আপনি লিখলেন যে কেউ, মোট কথা হচ্ছে আপনারা নিজেদের মতো 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিবেন। স্যাররা আর 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 আরেকটা দুইটা পয়েন্ট বলেন শুনি, দেখি তো কার কি আইডিয়া। এগুলো তো আমি লিখলাম, আপনারা দুই একটা বলেন শুনি, যা মনে আসে, কোনো নাম্বার টাম্বার নাই, যা মনে আসে। স্যার, লাইক আস্কিং দা মানে স্যার মার্কেটিং ডিপার্টমেন্টকে আরেকটু জোর দিয়ে কাজ করার কথা বলা হ্যাঁ যেতে পারে হ্যাঁ, এখানে। হইতে পারে হইতে পারে। অর্থাৎ আপনি কিছু ডিসকাউন্ট কিংবা ধরেন ডিজিটাল মার্কেটিং করে, হ্যাঁ, সামহাউ স্টোরের ট্রাফিকটা বাড়াইলেন, যাতে সেলস জি বেশি স্যার। হয়, হইতে পারে হইতে পারে। দেখি, সমস্যা কি, লিখি রানিং আ ডিজিটাল ক্যাম্পেইন অর সামথিং লাইক দ্যাট। যে রানিং এ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন টু অ্যাট্রাক্ট মোর কাস্টমার্স টু ইনক্রিজ ডেইলি সেলস, হইতেই পারে। অন্য কেউ দু একটা পয়েন্ট বলবেন, কেউ আর কেউ দু একটা পয়েন্ট বলবেন। আচ্ছা, আমরা তো বুঝছি ঠিক না কি কি লিখবো এখানে। জি স্যার। হ্যাঁ, 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন লিখবেন, যে আচ্ছা এইটা না করে আর কি করা যায়। মিনিমাম 3টা, 4টা লিখলেই চলবে, এর বেশি লিখতে চাইলে আপনি লিখতে পারেন, বাট 3-4টা লিখলেই হবে। আচ্ছা, দেন আসি হচ্ছে ইভালুয়েট এন্ড চুজ অল্টারনেটিভ। এইটাই হচ্ছে আসলে এই প্রশ্নের মূল পার্ট। স্যার, আপনার এখানে অনেকগুলো অপশন আসছে, এই এটা আবার কি? আচ্ছা, কোথায় ছিলাম? তো আমার সামনে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট অপশন। তো এখন আপনি করবেন কি, এই 3টার মধ্যে যেটা আপনার মনে হয় বেস্ট অপশন, সেটা চুজ করবেন। এবং এটা কেন বেস্ট, এটা একটা ইথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো ইথিক্যাল অ্যাপ্রোচ গুলা পরের স্লাইডে আছে, আমি একটু এই স্লাইডটা রেখে আমি একটু আগে নিচের স্লাইডে যাচ্ছি, তারপর আবার এটাতে ফেরত আসবো। ওকে। কমন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ টু ইথিক্যাল ডিসিশন মেকিং। কমন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ টু ইথিক্যাল ডিসিশন মেকিং। তাহলে কে পড়বেন রিডিং? কেউ একজন রিডিং শুরু করেন, কে পড়তে চান? স্যার, তাহলে আমি পড়ি স্যার। পড়েন, একজন পড়েন, একটা একটা করে পয়েন্ট একজন একজন করে পড়বেন, হ্যাঁ। প্রথম থেকে পড়েন, ওকে স্যার। ভার্চু এথিক্স। Virtue ethics approach uh, suggests that when faced with a complex ethical dilemma, people do either what they are most comfortable doing or what they think a person they admire would do. The assumption is that people are guided by their virtue to reach the right decision. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভার্চু এথিক্স এর বিষয়টা হচ্ছে, স্যার, গত ক্লাসে আমরা ভার্চু বলছিলাম, ভার্চু এই ওয়ার্ডটার মিনিং কি? গুণাবলী স্যার। ভালো ভালো গুণ, হ্যাঁ, মানুষের ভালো জি স্যার। গুণাবলী। এই যে আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম যে কিছু ভালো গুণের নাম বলেন, তো তখন আপনারা বললেন স্যার সত্য কথা বলা, হ্যাঁ, পাংচুয়ালিটি, এই সেই, অনেক কিছু বলছেন। ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা হচ্ছে, আপনার সামনে যখন অনেকগুলা চয়েস থাকবে, একজন ভালো গুণ সম্পন্ন মানুষ এই অনেকগুলোর মধ্যে যেটা চয়েস করবে সেটাই কারেক্ট ডিসিশন। বুঝছেন ব্যাপারটা? তার মানে ধরেন কথার কথা যে আমাদের অনেকের কাছে আমাদের ধরেন ফাদার, মানে বাবারা খুব অ্যাডমায়ারেবল পার্সন, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং ফলো করি, গাইডলাইন হিসেবে মনে করি, ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ,
তো আপনারা চিন্তা করবেন কি যে আচ্ছা এই যে ৩ টা অপশন, এই ৩ টা অপশন যদি আমার বাবাকে দিতাম, উনি কোনটা চুজ করত? সেটাই কারেক্ট ডিসিশন। বা একজন ভালো মানুষ, ধরেন আপনার আপনার একজন মানুষকে পছন্দ, আপনি একজনকে ফলো করেন। সো উনি যেটা চুজ করত সেটাই কারেক্ট ডিসিশন। এই অ্যাপ্রোচটার নাম কি? ভার্চু এথিক্স অ্যাপ্রোচ। ভার্চু এথিক্স অ্যাপ্রোচ। অর্থাৎ আহ, মানুষ তাদের ভালো গুণাবলীর মাধ্যমে যেই ডিসিশনটা চুজ করবে। অনেকগুলা চয়েস আছে না আমার সামনে, ৩-৪টা চয়েস, এর মধ্যে নিব কোনটা, সবচেয়ে বেস্ট কোনটা? একটা ভালো মানুষ যেটা নিবে সেটাই ভালো, সেটাই কারেক্ট। এই অ্যাপ্রোচটার নাম কি? ভার্চু এথিক্স। আচ্ছা, এর পরের ওয়ার্ডটা হচ্ছে ইউটিলিটারিয়ান। স্যাররা আমার সাথে একটু উচ্চারণ করেন। ইউটিলিটারিয়ান ইউটিলিটারিয়ান। ইউটিলিটারিয়ান। ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। স্যার আল্লাহর ওয়াস্তে এই ওয়ার্ডের আমি কত ধরনের বানান যে পাই পরীক্ষার খাতায়। হ্যাঁ, প্রতিটা সেমিস্টারে আমি এটা উচ্চারণ করে করে পড়াই, বানান করে করে পড়াই। কিন্তু তারপরেও আমি পরীক্ষার খাতায় দেখি ইউটিলিটি, ইউটিলিটাস, উটাস পুটাস, মনে করেন বহুত ধরনের বানান লেখা থাকে। ঠিক আছে? তো এগুলা করবেন না, ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। পড়েন, অন্য কেউ একজন পড়েন। Utilitarian approach chose the action or policy that has the best overall consequences for all people who are directly or indirectly affected. The goal is to find the single greatest good by balancing the interests of all affected parties. থ্যাংক ইউ স্যার। ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ আমাদেরকে যেটা বলে যে স্যার এমন কোনো ডিসিশন নাই যেটা দিয়ে আপনি সবাইকে খুশি করতে পারবেন। কথা বলছেন? তো আমি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা ভুলেও পরীক্ষার খাতায় লেখেন না। এটা শুধুমাত্র বোঝানোর জন্য দিচ্ছি। ওকে? জি পরীক্ষার স্যার। হলে আবার এগুলা কিছু লেখেন না। তো আপনাদেরকে আমি তো স্টেক হোল্ডার বলছিলাম। স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার জানি কি জিনিস স্যার? স্যার মানে শেয়ার হোল্ডার বা আমার একই কাজের প্রভাব যদি অন্য কারোর উপর পড়ে তাহলে সে আমার স্টেক হোল্ডার। হ্যাঁ, মানে একটা ডিসিশন কাদেরকে ইমপ্যাক্ট করবে। তো আমার এই জি পার্টিকুলার যেই সিচুয়েশনটা আছে এখানে আমরা বেশ কতগুলো স্টেক হোল্ডার দেখতেছি। যেমন একটা স্টেক হোল্ডার হচ্ছে ওনার, একটা স্টেক হোল্ডার হচ্ছে ম্যানেজার, একটা স্টেক হোল্ডার হচ্ছে এমপ্লয়িজ, এবং আরেকটা স্টেক হোল্ডার আমরা ওভাবে ডাইরেক্টলি না বাট ইনডাইরেক্টলি বলতে পারি কাস্টমার। কাস্টমার্স রাইট। আমাদের গল্পে এই 4টা স্টেক হোল্ডার আছে। তো আবারও বলতেছি স্যার ভুলেও আমি যেটা দেখাবো এটা দিয়ে পরীক্ষার উত্তর দিয়েন না, কারণ এটা শুধুমাত্র বোঝানোর জন্য আমি দিচ্ছি। তো এখন আমি যেটা করব, আমি এদেরকে 10-এ একটা নাম্বার দিব। ধরেন 1 থেকে 10 বা 10-এর ভিতরে কত, এবং 10 মানে খুব ভালো, 0 মানে একেবারে খারাপ, এরকম টাইপ। এবং এক একটা ডিসিশনে দেখব কার কতটুকু ভালো আর খারাপ। যেমন কথার কথা আমি যদি বলি 2 নাম্বার অপশনটা আমি চুজ করলাম, অর্থাৎ ওনারকে বলবো ডেইলি সেলস টার্গেটটা কমায় দেন স্যার। আমাদের যে অবস্থা, এই এলাকায় জীবনেও 1 লাখ টাকার সেলস আসবে না, আপনি এটা 50,000 করে দেন। ঠিক না? এরকম একটা রিকোয়েস্ট আমরা করব। তো এখন আমরা দেখবো যে এতে কার ভালো কার খারাপ। প্রথমে দেখেন ওনারের বিষয়টা, যে ওনার কিন্তু লাগতো কত, প্রতিদিন 1 লক্ষ টাকার সেলস লাগতো। কিন্তু এখন তাকে নেগোশিয়েট করা হচ্ছে যে 50 করেন, 70 করেন, আমরা পারতেছি না, এত হাই সেলস টার্গেট পূরণ করা সম্ভব না স্যার, আমার এখানে পপুলেশন কম, ইত্যাদি ইত্যাদি। তো তাইলে কিন্তু ওনারের এই ডিসিশনটায় লাভ তো নাই, উল্টা লস। হ্যাঁ, তো জি আমরা স্যার। ধরে নিলাম যে জিরো। খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, ম্যানেজারের এই ক্ষেত্রে একটা লাভ আছে, সেটা হলো গিয়ে যেহেতু সেলস টার্গেট একটু কমে আসছে, তো তার প্রেশারটা একটু এমপ্লয়ি কমলো। রিলেশনশিপ ভালো হবে স্যার। হ্যাঁ, তার প্রেশারটা একটু কমলো, সে তারও হয়তো ওভারটাইম করলেও এত বেশি করা লাগবে না, কারণ 70,000 হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাচ্ছে রাত 2টা পর্যন্ত দোকান খোলা না, বাট 10টা পর্যন্ত হয়তো খোলা আছে, তারপরেও কাজ তো করতে হচ্ছেই। তো সেই সেন্সে খুব বেশি লাভ না, খুব বেশি খারাপ না, ধরে নিলাম 5। আই। আচ্ছা, এমপ্লয়ির এই ক্ষেত্রে কোনো লাভ নেই, লস নেই, কিছুই নেই। সে এখনো তার কোনো ইয়া নাই,
একটা ছোট্ট লাভ আছে, এখন সেলস টার্গেটটা কমে যাওয়ার কারণে হয়তো তাকে 12 ঘন্টা কাজ করতে হয়। আর যদি সেলস টার্গেট 1 লাখ থাকতো তাহলে তো সারা রাতই বসে থাকা লাগতো। তো আমরা একটা কম বেশি একটা দিয়ে দিলাম 2। কাস্টমারেরও এই ক্ষেত্রে আমরা তেমন কোনো ডিফারেন্স দেখতেছি না। কারণ কাস্টমার এই ক্ষেত্রে তেমন কোনো বেনিফিট পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা নিউট্রাল, তার কোনো ইয়ে নাই। তো এই পার্টিকুলার ডিসিশনটায় ওভারঅল আমরা একটা বেনিফিট পাচ্ছি হচ্ছে ৫ আর ২ ৭, আর এদিকে তো ০, ০, সো +7। আচ্ছা, তো এইবার আসি হচ্ছে ধরেন কথার কথা আমি যদি এই ডিসিশনটা নেই যে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন, ডিসকাউন্ট অফার করলাম ইত্যাদি ইত্যাদি, যাতে মানুষ আসে কেনাকাটা করে। তো এটাতে যেটা হবে, আপনার সেলস টার্গেটটা কিন্তু ১ লাখই থাকবে এবং সেই ক্ষেত্রে ওনার খুশি। হ্যাঁ, সেক্ষেত্রে ওনার খুশি। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে। এই যে মার্কেটিং ক্যাম্পেইন করতে কিছু পয়সা খরচ হইছে না? জি স্যার। হ্যাঁ, আবার ধরেন কিছু ডিসকাউন্ট যদি দেন, 2% 5% ডিসকাউন্ট দেন, বা যদি বলেন যে শুক্রবারে আসলে এত টাকা ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আমরা দেখি অনেক সময়। তো এইখানেও তো কিছু তার খরচ হচ্ছে। সো হ্যাঁ, তার ডেইলি সেলস আসতেছে, কিন্তু এটার জন্য আবার কিছু টাকা বেরও হয়ে যাচ্ছে। তো আমরা ধরে নিলাম যে ওনারের এই ক্ষেত্রে এ ভালোই লাভ, কিন্তু আবার একটু সমস্যাও আছে। ৬ দিলাম। ম্যানেজারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেও আগের মতোই সেলস টার্গেট ফিল আপ করতে পারতেছে। তো তার বোনাস বা এই জিনিসগুলো নিয়ে আর প্রবলেম নাই। কিন্তু এখন এই ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন করার কারণে ট্রাফিক মানে সেলস এর ট্রাফিক বেড়ে গেছে। অনলাইন, অফলাইন প্রচুর অর্ডার আসে, অনেক বেশি কাজ করতে হয়। বাট সেলস টার্গেটটা ফিল আপ হচ্ছে। সেক্ষেত্রে আমরা তাকে আগের মতোই একটা স্কোর দেই, ৫ দেই। এমপ্লয়ি এই ব্যাটারও তেমন কোনো বেনিফিট নাই। সে কোনো এক্সট্রা পেমেন্ট পায় না। উল্টা আরো কাজ বাড়ে। আরো বেশি পরিশ্রম করতে হচ্ছে। আর আগে দেখা যাচ্ছে যে স্টোরের মধ্যে বসে, বসে বাতাস খাইতো এসির। এখন দেখা যাচ্ছে YouTube ভিডিও করতে হয়, রিলস বানাইতে হয়, শর্টস বানাইতে হয়। অনেক কাজ করতে হয়। হ্যাঁ? অভিনয় করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তো অনেক কাজ। তো সেই ক্ষেত্রে আসলে তারও তেমন কোনো উপকার নাই। কাস্টমারের কিছু বেনিফিট আছে। কারণ সে কিছু আ পাচ্ছে। কিছু ডিসকাউন্ট হয়তো পাচ্ছে। তো আমরা কাস্টমারকে এখানে কিছু বেনিফিট, ধরেন কথার কথা 4 একটা দিলাম। তাহলে এই পার্টিকুলার ডিসিশনে কিরকম আসে দেখি তো? ৬ আর ৪ এ ১০, ১২, ১২ আর ৫ ১৭। আচ্ছা, কেউ মনে হয় আসছে ক্লাসে, আমি একটু এড করে নেই। তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার, আ এমন কোনো ডিসিশন নাই যেটাতে আসলে সবাই খুশি। ঠিক না স্যাররা? জি স্যার। মানে সবাইকে ১০ এ ১০ দেওয়া যাচ্ছে। কারো যেমন দেখেন, এই ডিসিশনটায় ওর কিন্তু কোনো লাভ নাই। আবার এই ডিসিশনটায় এর কোনো লাভ নাই, এর কোনো লাভ নাই। হ্যাঁ? এই ডিসিশনটায় ও হয়তো একটু খুশি, এই ডিসিশনটায় এও তো একটু খুশি। এরকম টাইপ থাকবে। যেমন আমি যদি এখন সেলস ইনসেনটিভটা নেই, তাহলে আবার এমপ্লয়ি একটু খুশি, হ্যাঁ? এমপ্লয়ি তখন আবার একটু খুশি। না, কমিশনে সেলস এর উপর কমিশন পাচ্ছি, বা বেশি সময় কাজ করলে ডাবল ট্রিপল পেমেন্ট পাচ্ছি। কিন্তু তখন আবার ওনারের মেজাজ খারাপ। এরকম টাইপ। তো আল্টিমেটলি ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ আমাদেরকে বলে যে there is no decision that you can satisfy everyone. তো এখন তাহলে কি করতে হবে? বেস্ট ওভারঅল কনসিকুয়েন্স যেটাতে ভালো, সেটাই কারেক্ট। তাহলে এখন বলেন তো স্যাররা, যে এই ২ টা ডিসিশনের মধ্যে ওভারঅল বেস্ট ডিসিশন কোনটা? ওভারঅল বেসড ক্যাম্পেইন চালানো। যেটাতে আমি +17 এ পাইছি, ঠিক না? একটাতে আমি জি কথার স্যার। কথা ৭ বেনিফিট পাইছি, একটাতে ১৭ বেনিফিট পাইছি। ডেফিনিটলি এগেইন স্যার, আপনি এগুলা কিন্তু হচ্ছে সব সাবজেক্টিভ। মানে আমি এভাবে নাম্বার দিতে পারি না। কারো বলা যায় যে এটা 4, আপনি বলবেন স্যার এটা 4 কেন দিলেন? 8 দেন। তাইলেই তো হইলো। বা ওরা 2 কেন দিলেন? একটু ৪ দেন, তাইলেই তো একটু, একটু করে বাড়বে। সো এটা ভুলেও পরীক্ষার হলে লিখবেন না। ওকে? এটা শুধুমাত্র অ্যাপ্রোচটা বোঝানোর জন্য আমি ইউজ করছি। ঠিক আছে স্যাররা? জি স্যার। হ্যাঁ, প্লিজ এটা পরীক্ষার হলে লিখেন না। এটা জাস্ট বোঝানোর জন্য। সো ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ আমাদেরকে কি বলতেছে? যে দ্য বেস্ট ওভারঅল কনসিকুয়েন্স ফর অল পিপল, সবার জন্য ভালো। এতে কারো একটু ভালো হইতে পারে, কারো একটু ক্ষতি হইতে পারে। হ্যাঁ, কারো বেনিফিট বেশি হবে, কারো একটু বার্ডেন বেশি পড়বে। বাট ওভারঅল যদি একটা ভালো ডিসিশন হয়, ওভারঅল যদি সবার জন্য ভালো হয়, তাইলে এটা ভালো ডিসিশন। আচ্ছা,
এরপরে আরেকজন পড়েন ফেয়ারনেস অ্যাপ্রোচ, কেউ একজন সুলতান পড়ো। একটু পড়েন, সমস্যা নাই, আমি হেল্প করব, যদি কোথাও আটকে যান আমি হেল্প করব। স্যার আমি পড়ি। পড়েন পড়েন। Fairness approach focus on how fairly actions and policies distribute benefits and burdens among people affected by the decision. The guiding principle of this approach is to treat all people the same. থ্যাংক ইউ স্যার। ফেয়ারনেস অ্যাপ্রোচটা হচ্ছে স্যার আমরা স্টেক হোল্ডারদের কাউকেই আমি ঠকাইতে পারবো না। ফেয়ারনেস ওয়ার্ডটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তার মানে কি আমার যত স্টেক হোল্ডার আছে কাউকেই আমি বেনিফিট, কাউকে একটু বেশি বেনিফিট দিব, কাউকে একটু কম দিব, এই সুযোগ নাই। সবারই যাতে ইকুয়াল পরিমাণ বেনিফিট, যদি লস হয় ইকুয়াল পরিমাণ লস যাতে থাকে, এই অ্যাপ্রোচটার নাম কি? ফেয়ারনেস অ্যাপ্রোচ। অর্থাৎ আপনাকে এমন একটা ডিসিশন চয়েস করতে হবে যেটার মাধ্যমে প্রত্যেকে বেনিফিটেড হয়, ইকুয়ালি প্রত্যেকে বেনিফিটেড হয়। বুঝতে পারছি? ইউটিলিটারিয়ানের সাথে এটার কিন্তু একটু পার্থক্য আছে। কারণ ইউটিলিটারিয়ান বলে কারো একটু কম হোক, কারো একটু বেশি হোক, সমস্যা নেই, কিন্তু ওভারঅল ভালো হলে ভালো। ফেয়ারনেস কিন্তু এটা অ্যাপ্রুভ করবে না। ফেয়ারনেস বলবে না, এরও ভালো হইতে হবে, ওরও ভালো হইতে হবে, প্রত্যেকের উপকার হইতে হবে, না হলে এই ডিসিশন নেওয়া যাবে না। এটা কিন্তু একটু আলাদা অ্যাপ্রোচ। কথা বুঝছি? জি স্যার। ওকে। আর ফাইনালি কমন গুড পড়েন কেউ একজন। Common good approach is based on a vision of society as a community whose members work together to achieve a common set of values and goals. Decisions and policies that use this approach attempt to implement social systems, institutions, and environments that everyone depends on and that benefit all people. আচ্ছা, কমন গুড অ্যাপ্রোচটা কি জিনিস? এটা হচ্ছে স্যার আমাদের দেশের বা সোসাইটির কিছু কমন ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস থাকতে পারে যেটা আমরা অর্জনের চেষ্টা করতেছি। যেমন স্যার চিন্তা করে দেখেন তো বাংলাদেশের একেবারে প্রধান যেই গোলস বা মেইন যে টার্গেট গুলা সেগুলো কিরকম? আনএমপ্লয়মেন্ট বন্ধ করা হতে পারে না স্যাররা? জি যে স্যার, মানুষ যাতে কাজ দুর্নীতি বন্ধ করে করা। খাইতে পারে। হ্যাঁ, দুর্নীতি, করাপশন রিডিউস করা, অথবা করাপশন বন্ধ করা। কারণ করাপশন হইলে হয় কি স্যার, নানান জায়গা থেকে টাকা আসবে কিন্তু টাকাটা থাকবে না, টাকাটা ভ্যানিশ হয়ে যাবে। কথা বুঝছি? যেমন এই যে আমাদের বিদেশে যারা থাকে, আমাদের রিলেটিভসরা থাকে, তারা কিন্তু অনেক ইনকাম পাঠায় দেশে, কিন্তু দেশে টাকাটা থাকে না, কারণ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে দেখা যাচ্ছে যে টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ধরেন কথার কথা এনার্জি কনজাম্পশন কমানো হইতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন বন্ধ করা হইতে পারে, হ্যাঁ? তারপরে জি ইন্টারন্যাশনাল স্যার। লেবার ল প্রটেক্ট করা হইতে পারে, বিভিন্ন আইন কানুন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি। অনেক ধরনের কমন সেট অফ ভ্যালুস এন্ড গোলস আপনার থাকতে পারে। আচ্ছা, এখন এরকম কোন একটা কমন গুড অ্যাচিভ করার জন্য আপনার যেই ডিসিশনটা সবচেয়ে বেশি সুইটেবল সেটাই কারেক্ট ডিসিশন। আচ্ছা, এমন একটা উদাহরণ দিই। ধরেন কথার কথা যে আপনার কান্ট্রির একটা ইম্পর্টেন্ট গোল হচ্ছে এনার্জি কনজাম্পশন কমানো। তো আমরা কিন্তু দেখি অনেক সময় যে এই এনার্জি কনজাম্পশন বা ইলেকট্রিসিটি সেভিং এর জন্য অনেক সময় মার্কেটগুলো একটা সার্টেন টাইমের পর অফ হয়ে যায়, ঠিক না? যেমন জি এই যে স্যার। আমাদের ইউনিভার্সিটির সামনে যে বসুন্ধরা মার্কেট, এটা কয়টার সময় জানি বন্ধ হয়ে যায় খেয়াল নেই। ৮টায় স্যার। ৮টার দিকে হ্যাঁ, ক্লোজিং আটটা শুরু নয়টা, হয় স্যার। ৮টা ৯টার দিকে ধরেন অফ হয়ে যায়। তো তার মানে এখন চিন্তা করে দেখেন তো যে বসুন্ধরার একটা স্টোর, তার যত সেলস টার্গেটই থাকুক, সে কি ৮টার বেশি চালু রাখতে পারবে দোকান? না। পারবে না। তার মানে হচ্ছে আমি এমন একটা ডিসিশন নিতে হবে যেটা ওই ৮টার বেশি দোকান খোলা রাখা যাবে। এই ডিসিশন গুলা নেওয়া যাবে না। বুঝতে পারছি? তার মানে আমার অপশন জি তো স্যার। অনেক আছে, কিন্তু এমন কোন অপশন চুজ করা যাবে না যেটার মধ্যে ৮টার বেশি দোকান খোলা থাকবে। কারণ আমার ওভারঅল কমিউনিটি বা ওভারঅল দেশের একটা কমন গোল হচ্ছে কি? এনার্জি কনজাম্পশন কমানো। সো আমাকে হয়তো অন্য কোনো একটা অল্টারনেট সলিউশন নিতে হবে। স্যার কি বুঝতে পারছি? বা কথার কথা এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটার কারণে এনভায়রনমেন্টের ক্ষতি হয়। এমন কোনো জি স্যার, ডিসিশন লাইক নেওয়া যাবে না যেটার কারণে ইন্টারন্যাশনাল লেবার ল ইয়া হয় আপনার ল ব্রেক হয়, ভায়োলেট হয়। ভায়োলেট হয়।
কারণ চিন্তা করে দেখেন স্যার, ওভারটাইম করবেন, 10-12 ঘন্টা 13 ঘন্টা পরিশ্রম করাবেন, কিন্তু এক্সট্রা পেমেন্ট দিবেন না। এটা কিন্তু আন্তর্জাতিক লেবার লর এগেইনস্টে যায়। হুম? এটা জি করলে স্যার, কিন্তু চাইল্ড আপনার কোম্পানির চাইল্ড লেবার। হ্যাঁ, চাইল্ড না, মানে আমরা তো না, এখানে চাইল্ড চাইল্ড, লেবারও তো স্যার ইন্টারন্যাশনাল ইসের বাইরে স্যার। হ্যাঁ, হ্যাঁ। না, আমাদের গল্পে তো চাইল্ডের বিষয়টা নাই। ও ঠিক আছে? আচ্ছা। যেমন চাইল্ড লেবার আছে, বাংলাদেশেও আছে, ফ্যাক্টরি গুলোতে করায়, অনেক সময় দেখা যাচ্ছে আম 10-12 বছরের বাচ্চারাও কাজ করে এবং খুব ডেঞ্জারাস কাজ করে। বা অনেক সময় গ্যারেজে আমরা দেখি ছোট, ছোট পিচ্চি বাচ্চারা কাজ করতেছে। তো এগুলা কিন্তু গ্যারেজ বা মানে বিভিন্ন দোকানেও তো স্যার। হ্যাঁ, দোকানে বসায় দেয়। হ্যাঁ? মানে ছোট, ছোট বাচ্চা টাকার হিসাব বুঝেই না বসায় দিছে। আচ্ছা, সে যাই হোক। তাহলে কমন গুডটা বুঝছি স্যাররা। জি স্যার। তা ৪ টা অ্যাপ্রোচ আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। ভার্চু এথিক্স মানে হচ্ছে একজন ভালো মানুষ, একজন ভার্চুয়াস পারসন, সে অনেকগুলো অপশনের মধ্যে যেটা চুজ করবে সেটাই ভালো, সেটাই কারেক্ট। ইউটিলিটেরিয়ান বলে সবাইকে খুশি করা সম্ভব না, বাট বেস্ট ওভারঅল কনসিকুয়েন্স যে ডিসিশনে আসবে সেটাই কারেক্ট। ফেয়ারনেস বলে সবাইকে ইউ হ্যাভ টু ট্রিট এভরিওয়ান দ্য সেম, কাউকে একটু বেনিফিট দিবা, কাউকে বার্ডেন দিবা, এটা করা যাবে না। প্রত্যেককেই বেনিফিট দিলে প্রত্যেকের বেনিফিট হবে, বার্ডেন হলে প্রত্যেকেই বার্ডেন স্বীকার করতে হবে, ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, সেটাই যে ডিসিশনের মাধ্যমে এটা করা সম্ভব সেটাই হচ্ছে কারেক্ট। এন্ড ফাইনালি কমন গুড বলতেছে আপনার সোসাইটি বা কমিউনিটির কোনো কমন সেট অফ ভ্যালুজ এন্ড গোলস, বা যেটা সবার জন্য ভালো এরকম কোনো একটা গোলস, এনভায়রনমেন্টাল পলিসি থাকতে পারে, কোনো একটা আইনের শাসন, আইনের ইমপ্লিকেশন থাকতে পারে। ওইটা অ্যাচিভ করার জন্য যেই ডিসিশনটা সবচেয়ে ভালো কাজ করবে, মোর সুইটেবল ডিসিশন, ওইটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা, এখন আমরা পরীক্ষার খাতায় করব কি? স্যার, আমার সামনে ৩টা অপশন আছে না? আপনি যে কোনো একটা অপশন চুজ করবেন এবং যে কোনো একটা অ্যাপ্রোচে ব্যাখ্যা করবেন। যে কোনো একটা অপশন চুজ করবেন এবং যে কোনো একটা অ্যাপ্রোচে ব্যাখ্যা করবেন। উদাহরণ মানে স্যার হিসেবে এই ধরেন, ৪টার মধ্যে যে কোনো একটা হ্যাঁ, অ্যাপ্রোচে গেলেই হবে স্যার। যে কোনো অ্যাপ্রোচ আপনার, যেটাতে আপনি মনে করবেন যে না এইটাতে ভালো লিখতে পারবো, বা এইটা আমার আমার চয়েসের সাথে এটা খুব ভালো যায়। দেখবেন যে আপনার লেখার সময় দেখবেন যে সব সব অ্যাপ্রোচ কিন্তু সবসময় ভালো যায় না। কথা বুঝছি? যেমন কথার কথা, আমি যদি অফারিং কমিশনস অন সেলস অর ইনসেনটিভস লিখি, এইভাবে আমি বলতে পারি যে একজন ভার্চুয়াস পারসন, একজন ভালো মানুষ, হ্যাঁ, সে জেনারেলি অনেস্ট হবে, সে জেনারেলি ফেয়ার হবে, সে কখনো তার এমপ্লয়ীদের ঠকাবে না। ঠিক না স্যাররা? একজন ভালো মানুষ কখনো এমপ্লয়ি ঠকায়? জি স্যার। ঠকায় না। ফেয়ারনেস অ্যাপ্রোচ। না, ধরেন ভার্চু এথিক্স এর কথা বলতেছি, ভালো মানুষ। ঠিক আছে? না, আসলে এটা ফেয়ারনেস অ্যাপ্রোচে যায় স্যার। ফেয়ারনেস মানে কি সবাই ইকুয়ালি পাবে, আপনার বেনিফিট পাবে স্যার। সেলস অ্যান্ড ইনসেনটিভস এ এমপ্লয়ের জন্য ফেয়ার, কিন্তু এই জায়গায় কিন্তু অনেকগুলা টাকা চলে যাচ্ছে কার? ওনারের না? ওনারের। হ্যাঁ। সো আল্টিমেটলি কিন্তু সে কিছুটা কম তাহলে পাচ্ছে। স্যার ফেয়ারনেস অ্যাপ্রোচে কি আসলে কোনোটাই কি যাচ্ছে স্যার এখানে? যায় কখনো কখনো যাবে, এইটাই হয়তো আসতেছে না। কোনো কোনো সিচুয়েশনে আমরা দেখব যে ফেয়ারনেস অ্যাপ্রোচেও আপনার কিছু অল্টারনেট সলিউশন দেওয়া সম্ভব। বাট আসলে সত্যি কথা কি, মানে কমপ্লিটলি এইখানের ফেয়ার, পয়েন্টগুলোতে তো পসিবল না স্যার। হ্যাঁ, এখানের পয়েন্টগুলো তো হয়তো আমাদের আসে নাই, বা হয়তো কারো মাথায় আসতেও পারে, হয়তো আমাদের মাথায় আসে নাই, এটুকু ২ নাম্বারটা হালকা যায় আরকি, ২ কিছুটা নাম্বারটা। যায়, হ্যাঁ, কিছুটা। ফেয়ারনেস। সো দেখা যাচ্ছে যে আমি হয়তো ফেয়ারনেস দিয়ে এটা ভালো বলতে পারবো না। সো তখন আমি অন্য অ্যাপ্রোচে চলে যাব। বুঝতে পারছি? তা আমরা জাস্ট কথার কথা লেখার জন্য একটা উদাহরণ হিসাবে একটু লিখি। ধরেন আপনি এই পয়েন্টটার নাম হবে ইভালুয়েশন অফ দ্য চোজেন অল্টারনেটিভ, এবং এই পয়েন্টে আমরা কিছু লিখি, যেমন কথার কথা লিখলাম। স্যার এখানে কি অ্যাপ্রোচের নাম উল্লেখ করে দিতে হবে? হ্যাঁ, বেসিক্যালি আমি আমি ফার্স্টে বলবো আমি কোনটা চুজ করব, তারপর বলবো আমি কোন অ্যাপ্রোচ নিলাম এবং এই অ্যাপ্রোচটা কি মিন করে, এন্ড দেন ফাইনালি আমি লিখবো যে কেন এই অ্যাপ্রোচটা আমার আমার এই চয়েসের সাথে অ্যাসোসিয়েটেড। দেন আমি ফাইনালি অ্যান্সারটা শেষ করব। আমি একটু লিখি, লিখলে বুঝবেন স্যার। হ্যাঁ, শিওর যেমন স্যার। কথার কথা আমি লিখলাম, আই চুজ টু অফার কমিশনস, or incentives to the employees uh, for their added efforts in achieving the daily sales target.
এটা আমি লিখতেছি, বুঝছেন? আমি লিখলাম একরকম, এটাই যে কারেক্ট অ্যান্সার তা না। আপনি আরেকভাবে লিখতে পারেন। অন্য একটা অ্যাপ্রোচ নিতেই পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি লিখলাম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য, কোন অ্যাপ্রোচ নিব? ইউটিলিটারিয়ান নেই, হ্যাঁ? শিওর ইউটিলিটারিয়ান স্যার। অ্যাপ্রোচ নিলাম। আপনি ভার্চু এথিক্স নিতে পারেন, কমন গুড নিতে পারেন, কোনো সমস্যা নেই। উই ক্যানট স্যাটিসফাই এভরিওয়ান with a decision. In short terms, it may seem that the owner is losing money for giving out incentives to the employees. However, the motivated employees will show more dedication to the company for the added incentives. Thus, in the long run, we shall see prosperity in the company, and the company and the owner owner will be more benefited by this decision. Therefore, following the utilitarian approach, I think offering overtime payment অথবা কিছু ইনসেন্টিভ যাই হোক না কেন is the best choice. বুঝছেন? জি স্যার। এটা আমি লিখলাম, হ্যাঁ? এখন আপনিও আরেকভাবে লিখতে পারেন। যেমন কারো যদি মনে হয় কথার কথা, স্যার একটা জিনিস বুঝে দেখেন। এই মানে আপনাদের আগেও বলছি বোধহয় যে প্রফিট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। হুম? ধরেন কথার কথা, আপনি যেই কোম্পানিতে জব করেন, আপনার কোম্পানির মালিকের আরো ১০-১৫টা বিজনেস আছে। এখন সে যদি দেখে যে এই বিজনেসটায় সেলস আসে না, ভালো মতো বিক্রি-টিক্রি হয় না। আমি ৳১,০০,০০০ বললাম কিন্তু ওরা কখনোই আনতে পারে না। স্যার ওই লোক কিন্তু ডিমোটিভেটেড হয়ে ব্যবসা সামনের বছর বন্ধ করে দিতে পারে। পারে না? অবশ্যই পারে স্যার। হ্যাঁ, তখন কিন্তু বিপদে কারা পড়বো? আমরা। যারা চাকরি করতাম। সো আল্টিমেটলি একটা বিজনেসের সাস্টেইনমেন্ট এর জন্য কিন্তু এই সেলস টার্গেট, এই যে প্রফিট, এগুলা দরকার। যেমন কথার কথা, স্যাররা তো অধিকাংশই জব করে। আপনি এখন যে বেতন পান, তো আপনার কোম্পানিটা যদি এখন যে সাইজ আছে তার থেকে আরো ৫ গুণ ১৫ গুণ বড় হয়, আপনার আপনার বেতন, প্রমোশন এগুলো আস্তে, আস্তে বাড়বে না? জি স্যার। ঠিক না? আমার কোম্পানি যদি এখন অনেক টাকা ইনকাম করে, ডেফিনিটলি তখন আমি একটা বলতে পারি যে, "স্যার, আমাদের তো কোম্পানি এখন বড় হইছে। সবকিছুর দাম বেশি, এই সেই এগুলা" বলে আমার বেতনটাও ১০,০০০ বাড়ায় দেন। এবং তারা দিবেও। কারণ যেহেতু ডেডিকেটেড এমপ্লয়িরা তাদের কাজের মাধ্যমে কোম্পানিটাকে বড় করছে, তারা অবশ্যই এই ধরনের এমপ্লয়ি হারাইতে চাইবে না। আল্টিমেটলি স্যার, আপনি এটা কথার কথা, কেউ একজন বলল আমি কমন গুড অ্যাপ্রোচ এ লিখব। তাহলে বলেন তো, একটা কোম্পানির জন্য কমন গুড কি? ওই কোম্পানিটার সাস্টেইনমেন্ট, ওই কোম্পানিটার প্রসপারিটি, কোম্পানিটার প্রফিট। এবং সেই প্রফিট অর্জনের জন্য আপনার যদি এমপ্লয়ীদেরকে কিছু ইনসেনটিভস, কিছু ওভারটাইম পেমেন্ট দিতেও হয়, সেটা সেটা দেওয়া দরকার। কথা বুঝছি? জি স্যার। তাহলে আরেকজনের মাথায় মনে হইতে পারে না যে আমি এইভাবে অ্যান্সার দিব? দিল। কারো মনে হইলো যে না, আমি ভার্চু এথিক্স এ দিব, যে একজন একজন ভার্চুয়াস পারসন সবসময় কি হবে? অনেস্ট হবে, ফেয়ার হবে। সে কখনোই ডিসক্রিমিনেট করবে না। হি উইল নেভার uh, deprive his employees of their uh, কি বলবো, জাস্ট কম্পেনসেশন ফর দেয়ার অ্যাডেড ওয়ার্ক, ফর দেয়ার অ্যাডেড এফোর্টস ইন ওভারটাইম পেমেন্ট। অর্থাৎ তারা যে অতিরিক্ত পরিশ্রমটা করতেছে, এটার জন্য তাদেরকে সে কখনোই ডিপ্রাইভ করবে না, তাদেরকে বঞ্চিত করবে না তাদের ওভারটাইম পেমেন্ট থেকে। একজন
একজন ভালো মানুষ। সো অ্যাকর্ডিং টু দ্য ভার্চু এথিক্স অ্যাপ্রোচ, আই থিংক অফারিং সাম ইনসেনটিভস ইজ দ্য বেস্ট সলিউশন। স্যার ব্যাপারটা হচ্ছে কি বুঝতে পারতেছেন? আপনি বারবারই কিন্তু একই অপশনই চুজ করতেছেন। কিন্তু একেকজন একেক অ্যাপ্রোচে লিখতেছে। খেয়াল করলেন? জি স্যার, জি এবং স্যার। কোনটাই ভুল না। কোনটাই ভুল না। আল্টিমেটলি নির্ভর করবে যে আপনি কতটুকু সুন্দরভাবে নিজের অ্যান্সারটা লিখতে পারতেছেন পরীক্ষায়। এটা ওইটা হচ্ছে মেইন। কয় লাইনের ভিতরে লিখতে হবে স্যার? আপনি যতটুকু কয় লাইন লিখছেন ইজ যেমন ইট আমি ইনাফ? কুদ্দুর লিখলাম। আমি ধরেন কথার কথা। এটা আসলে কোনো মানে লিমিট নাই যে আপনাকে অনেক বড় লিখতে হবে, অনেক ছোট লিখতে হবে। আমি ধরেন কথার কথা যে ১ লাইন, ২ লাইন, ৩, ৪, ৫, ৬ হয়তো ৭ লাইন লিখছি। বুঝতে পারছি স্যার। একটা জিনিস বলার জন্য যতটুকু লেখা আরকি। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা। মানে হাইলি ব্রড করারও দরকার নেই, একদম না, না, আবার না, একদম না। শর্ট কনসাইজ অযথা, করার অযথা দরকার নেই। বেশি, বেশি লেখা পেজ ভরার দরকার নাই। কারণ আমি জানতে চাচ্ছি যে আপনার অ্যাপ্রোচটা কি এবং আপনার লজিকটা কি? কেন আপনি এই ৩ টা অপশনের মধ্যে ৪ টা অপশনের মধ্যে এটাই চুজ করলেন? কথা বুঝছি? এটুকু যদি আপনি জি কোনোভাবে স্যার। ক্লিয়ার করতে পারেন প্রিসাইসলি লিখে, অথবা আপনার যদি একটু বেশি লেখা লাগে, ধরেন আপনার জিনিসটা বুঝাইতে ১ পেজ লিখতে হলে লিখলেন, সমস্যা নেই। তো আমি আগেই বলছি যে এখানে আসলে আ কোনো কিছু মুখস্থ-টুখস্থ নেই। যে আমি মুখস্থ করে আসবো, ওইটা লিখবো। ওই সুযোগ নেই। কারণ নতুন, নতুন গল্প আসবে একটু পরেই দেখবেন। আ এরপরে আমরা আবার একটু আগের স্লাইডে যাই। দেন আসতেছে হচ্ছে ইমপ্লিমেন্ট এবং ইভালুয়েট। আচ্ছা এই ২ টা অপশন হচ্ছে, তো যেটা হবে যে আপনারা ম্যানেজারিয়াল বোর্ড থেকে যখন একটা ডিসিশন ফাইনাল করবেন যে হ্যাঁ, বিভিন্ন ম্যানেজার বিভিন্ন সলিউশন দিবে, তার মধ্যে একটা ডিসিশন ফাইনাল হবে। যে আপনি বলবেন এই ডিসিশনটাই আমরা ইমপ্লিমেন্ট করব। তো তখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আপনার কিছুটা ফ্রিকশন আসতে পারে। হ্যাঁ? যেমন অনেক সময় হয় না স্যার এরকম যে একটা কোম্পানিতে নতুন কোনো জিনিস ইন্ট্রোডিউস করলে ১ম এমপ্লয়িরা মেনে নিতে চায় না। এরকম দেখছেন কখনো? ধরেন একটা নতুন সিস্টেম জি আসলো স্যার। বা একটা নতুন কোনো অনলাইন সিস্টেম আসলো। দেখা যাচ্ছে এটা যে সবচেয়ে ভালো উদাহরণ হলো স্যার ওই যে আমাদের বই চেঞ্জ হয় যে ইসে কারিকুলামে। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় এরকম হয়। যে একটা চেঞ্জ টিচার আসলো, স্টুডেন্টরা মেনে নিতে চায় না। অনেক সময় মানুষ অ্যাডজাস্ট করতে পারে না। বা অনেক সময় যে আমাদের আম্মুরা এরকম করে না যে মনে করেন আপনাদের রুমে এসে আপনার টেবিল ঘুরায় দেয়, খাট ঘুরায় দেয়। হ্যাঁ? আগে খাটটা এরকম ছিল, এরপরে ওরকম করে দেয়। তখন দেখবেন ১ম খুব বিরক্ত লাগে। যে, "এই তুমি আইসা যে তুমি আমার রুমে ঢুকছো কেন? আগেই তো ভালো ছিল।" হ্যাঁ? বা "তুমি আমার জিনিস গুছাইলা কেন? আমি এটা জানি। এখন আমি কিছু খুঁজে পাচ্ছি না।" এরকম আমরা বলি না অনেক সময়? হুম? জি স্যার। পরে দেখা যায় কি আসলে মায়ের ডিসিশনটাই ভালো ছিল। কারণ মা হচ্ছে দেখা যাচ্ছে যে গরমকালে আ ফ্যানের দিকে খাট নিয়ে আসছে আর শীতকালে ফ্যানের থেকে ওই জানালার দিকে নিয়ে গেছে যাতে একটু ঠান্ডা, ঠান্ডা কম লাগে এরকম টাইপ। হোয়াটএভার। তো ফ্রিকশন আসতে পারে। অর্থাৎ আপনি একটা ডিসিশন নিবেন বাট সেটা যে অ্যাপ্রিশিয়েটেড হবে তা না। তো সেই ক্ষেত্রে আপনি ওদেরকে বুঝাবেন যে আসলে ডিসিশনটা কিন্তু আমি র‍্যান্ডমলি নেই নাই। আমরা একটা সার্টেন ফ্রেমওয়ার্ক নিছি, আমরা আলোচনা করছি, এথিক্যাল অ্যাপ্রোচ বিবেচনা করে তারপরে ডিসিশনটা নেওয়া হয়েছে। তোমরা এটা ট্রাই করে দেখো। আশা করি ভালো রেজাল্ট আসবে। এই পার্টটা হচ্ছে ইমপ্লিমেন্ট। আর ইভালুয়েট রেজাল্টস বলতে যেটা বোঝায় যে আপনি ধরেন কথার কথা ৩ মাস বা ৬ মাস পরে দেখলেন যে আপনার ডিসিশনটার মাধ্যমে রেজাল্ট কিরকম আসে। আসলেই কাজ হচ্ছে কিনা। হ্যাঁ? আপনার যে প্রবলেম ছিল সেটা সলভ হয়েছে কিনা। যদি সলভ হয় তো ভালোই, ফিনিশড। আর যদি সলভ না হয় তখন দেখেন প্রসেসটা আবার প্রবলেম স্টেটমেন্ট থেকে শুরু হবে। তখন আবার একটা নতুন প্রবলেম স্টেটমেন্ট জেনারেট হবে। যে আচ্ছা এইবার কি প্রবলেম হলো? আর কি, কি সলিউশন আছে? তখন এগেইন আমরা এই অ্যালগরিদমটা দিয়ে আরেকটা ডিসিশনে পৌঁছাবো। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা এখন পরীক্ষার খাতায় তো ইমপ্লিমেন্ট আর ইভালুয়েট করার সুযোগ নেই। আপনি তো আর এখানে বলতেও পারবেন না, "এই পরীক্ষার খাতায় এটা কর।" আর ৬ মাস পরে দেখারও সুযোগ নেই। সো এই জায়গায় যেটা আমরা করব, আমরা একটা গদবাঁধা ২-৪ টা লাইন লিখে দিব। সো আমাদের এই পার্টের নাম হবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন অফ রেজাল্ট। বুঝছি? এটা তো পরীক্ষার খাতায় ওভাবে করার সুযোগ নেই। আমরা জাস্ট এরকম অ্যা কিছু লাইন লিখব। যে দেন I will implement my decision
ইন মাই কোম্পানি, হ্যাঁ আপনার কোম্পানিতে হইতে পারে অথবা ইন মাই কোম্পানি হইতে পারে, কখনো কখনো সিচুয়েশন থাকবে আমার নিজের লাইফে, তখন লিখবেন ইন মাই লাইফ, এরকম টাইপ। আফটার সাম টাইম আই উইল ইভালুয়েট মাই ডিসিশন অন হাউ সাকসেসফুলি it has solved my ethical issue. If the decision was successful, then the decision making process stops. Otherwise, we start over the ethical decision making process by forming a new problem statement and following the algorithm. সো আমি যে প্রসেসটা আগাচ্ছিলাম সেটা আবার নতুন করে শুরু হবে যদি আমার প্রবলেমটা সলভ না হয়। এখানে আমি এইভাবে লিখলাম, এটাই যে মুখস্থ করে লিখতে হবে তা না। আপনি যেভাবে মন চায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে আমি আমার এই প্রবলেম, আমি যেই ডিসিশনটা নিলাম এটা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার কিছুদিন পরে চেক করে দেখব যে আমার প্রবলেমটা, ইস্যুটা সলভ হয়েছে কিনা। যদি সলভ হয় তো ভালো, না হলে আবার শুরু করব। এরকম গদবাঁধা ২-৪টা লাইন লিখবেন। একেকজন একেকভাবে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে আবার একটু দেখে আসি যে আমাদের কি, কি থাকবে। সো ১ম এ থাকবে প্রবলেম স্টেটমেন্ট ১ লাইন। ৩ থেকে ৪ টা অল্টারনেট সলিউশন। ৩-৪ লাইন। হুম? তো এইটার মধ্যে ফ্র্যাগমেন্ট লেখা যাবে না। যেমন এই যে অফারিং, আস্কিং দ্য ওনার, রানিং এ ডিজিটাল, এটা যেরকম ফ্র্যাগমেন্ট হিসাবে লিখছি, এটা এইভাবে লেখা যাবে না। এখানে সাবজেক্ট, ভার্ব, টার্ব এগুলো থাকতে হবে। একটা প্রপার ইংলিশ সেন্টেন্স থাকতে হবে। ৩-৪ লাইন। ইভালুয়েশন ধরেন এখানে আমি ৭ লাইন লিখছি, ৭-৮ লাইন লিখলেন, ১০ লাইন লিখলেন, সমস্যা নাই। আর এদিকে ইমপ্লিমেন্টেশন এ ২-৩ লাইন। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। কথা বুঝছি? জি বুঝছেন স্যার। সবাই? কারো কোনো কোয়েশ্চেন? নো স্যার। অন্য স্যাররা যারা চুপ করে বসে আছেন? ওরি চুপ করেই স্যার থাকবো স্যার। হুম? একটু মানে কমিউনিকেট করেন, কোনো সমস্যা নাই। আমি তো বকাও দিব না, বা এখানে আমরা ফ্রিলি ডিসকাশন করব। কারণ এথিক্স এর বিষয় তো। এটা ওরকম বোরিং কোনো সাবজেক্ট না। এটা মজা আছে, সামনে আরো মজা পাবেন। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা একটু রিডিং পড়েন কেউ একজন। স্যার আমি বলতেছি। একটু ছোট করে দেই। এটা একটু রিডিং পড়েন। You are a recent graduate of a well-respected business school, but you are having trouble getting a job. You work with a professional resume service to develop a well-written resume and placed it on several websites. You sent it directly to contacts at a dozen companies. So far, you have not even had an invitation for an interview. You know that one of your shortcomings is that you have no real job experience to speak of. You're considering beefing up your resume by exaggerating the এক্সাজারেটিং, extent. স্যার আরেকবার একটু pronunciation এক্সাজারেটিং পরের জিটা হচ্ছে জি এর উচ্চারণ। exaggerating the extent of class project you worked on for a few weeks at your brother-in-law's small consulting firm. You could reward the resume to make it sound as if you were actually employed and that your responsibilities were greater than they actually were. What would you do? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যার, আমি তো অনেকগুলা সেকশন নেই।
প্রতিটা সেকশনে এরকম নতুন নতুন গল্প থাকে। তো এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোন একটা সেমিস্টারের, মোস্ট প্রবাবলি লাস্ট সেমিস্টারের কোনো সেকশনের মিড টার্মের কোশ্চেন, বুঝছি? কোন একটা সেকশনে মিড টার্মের প্রশ্নটা আসছিল। জি স্যার। তো আমি আবার একটু পড়ে দিচ্ছি, একটু দেখেন বুঝতে পারেন কিনা। ইউ আর এ রিসেন্ট গ্র্যাজুয়েট অফ এ ওয়েল রেসপেক্টেড বিজনেস স্কুল, বাট ইউ আর হ্যাভিং ট্রাবল গেটিং এ জব। স্যার, কমন সমস্যা, পাশ করার পর চাকরি পাচ্ছি না, বুঝছি? হ্যাঁ, জি এটা স্যার। কমন প্রবলেম। আপনারা তো হয়তো অনেকেই অলরেডি প্রফেশনাল লাইফে আছেন, বাট যেমন আমার মর্নিং ব্যাচ বা এই ধরনের যারা স্টুডেন্ট ওইভাবে চাকরি বাকরি করে না, তারা গ্রাজুয়েশনের পর নতুন জব খুঁজবে। তো মোরলেস প্রায় সবারই একই কাহিনী। আচ্ছা, ইউ ওয়ার্ক উইথ এ প্রফেশনাল রেজুমে সার্ভিস টু ডেভেলপ এ ওয়েল রিটেন রেজুমে অ্যান্ড প্লেসড ইট অন সেভারাল ওয়েবসাইটস। তো ওই যে বিভিন্ন সিভি মেকিং পেজ টেজ থাকে না, ফেসবুকে আমরা দেখি, জি স্যার। হ্যাঁ, প্রফেশনাল সিভি মেকিং। তো এরকম একটা সিভি মেকিং ওয়েবসাইট থেকে বা পেজ থেকে আপনার সুন্দর একটা রেজুমে বানায় রাখছেন এবং এটা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে রাখছেন, বিডি জবস, লিঙ্কডইন এসব জায়গায় দিয়ে রাখছেন। ইউ অলসো সেন্ট ইট ডিরেক্টলি টু কন্ট্যাক্টস এট এ ডাজন কোম্পানিজ। আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা বিভিন্ন কোম্পানিতে জব করে তাদেরকেও সিভিটা দিয়ে রাখছেন, বা আপনার আত্মীয় স্বজন, খালা খালা খালু, মামা মামি যারা আছেন তাদেরকেও দিয়ে রাখছেন যে একটু দেখেন আমি পাশ করছি। তো মোট কথা হচ্ছে আপনার দিক থেকে কোনো এফোর্টের কমতি নাই, আপনি আপনার মতো চেষ্টা করতেছেন। আচ্ছা, একটু দাঁড়ান। শিওর স্যার। হ্যালো। কি হয়েছে তোর? চিল্লাপাল্লা হ্যাঁ করতেছিস? মামা, কইতেছি কি, কালকে আমার একটু আসতে বুঝছিস, লেট হইতে পারে। হ্যাঁ, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিস। কোন কালকে একটা ক্লাসে? অফিসিয়াল মিটিং আছে। হ্যাঁ। কোন ক্লাসে? কি কইস? হ্যালো। কাল স্যার আসছে, পরে বলতেছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটুকু বলছিলাম যে আপনি আপনার দিক থেকে চেষ্টা করতেছেন। সো ফার এখন পর্যন্ত ইউ হ্যাভ নট ইভেন হ্যাড এন ইনভাইটেশন ফর এন ইন্টারভিউ। স্যার, চাকরি তো দূরের কথা, আপনি ইন্টারভিউরই কল পাচ্ছেন না, বুঝছি?
হুম জি স্যার, আচ্ছা ভয়ঙ্কর সমস্যা স্যার। you know that one of your shortcomings is that you have no real job experience to speak of এটাও কমন প্রবলেম যে ধরেন আপনাদের তো মোটামুটি জব আছে কিন্তু বেশ কয়েক বছর আগে যখন আপনি নিজে প্রথম জব খুঁজতেছিলেন তখনও কিন্তু এই সমস্যাটা আপনারা পড়ছেন যে বলার মতো এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই you are considering beefing up your resume by exaggerating the extent of the class project you worked on for a few weeks at your brother-in-law's small consulting firm আচ্ছা এইবার কি বলতেছে এবার গল্পটা বলতেছে এরকম যে আপনার পড়াশোনার সময় একটা কোনো ক্লাস প্রজেক্টের জন্য আপনি আপনার দুলাভাইয়ের অফিসে কিছুদিন চাকরি করছিলেন বা কিছুদিন গিয়েছিলেন আর কি কাজ টাজ করছেন you could reward the resume to make it sound as if you were actually employed and that your responsibilities were greater than they actually were তো এখন আপনি চাচ্ছেন কি যে সিভির লেখাটা একটু চেঞ্জ করে এমন ভাবে লিখতে যে যাতে বোঝা যায় যে আপনি ওখানে অ্যাকচুয়ালি কাজই করতেন বা জবই করতেন হতে পারে আপনি এটাকে একটা ইন্টার্নশিপ বলতে যাচ্ছেন এবং আপনি বলতে যাচ্ছেন যে আপনি ওখানে যা কাজ করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা আমি করলাম এটা আমার রেসপন্সিবিলিটির ভিতরে ছিল ইত্যাদি ইত্যাদি আসলে কিন্তু তা না একটা ক্লাসের প্রজেক্টের জন্য কিছুদিন গিয়েছেন একটা কাগজ নিয়ে চলে আসছেন এরকম টাইপ বাট আপনি চাচ্ছেন যে এটাকে একটা এমপ্লয়মেন্ট রেকর্ড হিসাবে সিভিতে লিখতে যাতে লিস্ট ইন্টারভিউ কলটা আসে হোয়াট উড ইউ ডু আপনি কি করবেন তো যেটা হয়েছে স্যার আমি এই উইকে যতগুলা ক্লাস নিছি এই সাবজেক্টের সবাইকেই আমি এই প্রবলেমটা সলভ করতে দিছি এবং ক্লাসে তারা আমার সামনে এটা সলভ করছে অর্থাৎ তারা প্রবলেম স্টেটমেন্ট লিখছে তারপর কিছু অল্টারনেট সলিউশন দিছে তারপরে কিছু ইভালুয়েশন করছে অফ দ্য চোজেন অল্টারনেটিভ এগুলা পুরা প্র্যাকটিসটা আমার চোখের সামনে করছে ওনারা আপনাদের তো এই সুযোগ নাই সেই জন্য আমি যেটা করব যে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব বুঝছি জি আপনারা স্যার। ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দেখবেন এটার মধ্যে কোনো মার্ক টার্ক নাই নাম্বার টাম্বার নাই তো আপনারা হচ্ছে এই যে আজকে যে ক্লাস রেকর্ডটা করলাম এই রেকর্ডটা দেখবেন একবার দুইবার দেখবেন এবং তারপরে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কি কি অ্যান্সার আসে যাতে আমি আপনাদের খাতাগুলো একটু দেখতে পারি হাতে লিখবেন অবশ্যই আর তারপর আমরা একটু ভুলগুলা নিয়ে আলোচনা করবো যে আপনার প্রবলেম স্টেটমেন্ট কিরকম সলিউশন গুলো হচ্ছে কিনা বা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো মানে আপনি যদি এখন আমার সামনে থাকতেন আমরা এখন খাতা কলমে কাজটা করতাম বুঝছি জি স্যার, বুঝতে পারছি। তো এটা যেহেতু এখন পসিবল হচ্ছে না তো আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবো অ্যাসাইনমেন্ট দেখে আবার ভরকায় যান না বা এই যে এই কাজ করেন না এই এখানে গেলাম এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত বিসমিল্লাহ। নিলাম তারপর কন্ট্রোল সি গেলাম কন্ট্রোল সি দিয়ে একটা বিখ্যাত ওয়েবসাইটে চলে গেলাম এই বিখ্যাত ওয়েবসাইটে গিয়ে পেস্ট মারলাম বিসমিল্লাহ। এবং সুলতান মিয়া কি বলে? পেস্ট মেরে এন্টার এন্টার বাটন কই আবার মারলাম কিছু একটা আসে না কেন? স্যার ওই ও ওটার কোনায় স্যার। না লোডই স্যার এর হয়নি সাথে আসলে যদি তো এই কাজটা করবেন না এই কাজটা কেন করবেন না কারণ যে স্যার এটা আমরা প্র্যাকটিস হিসেবে এটা কিন্তু অ্যাকচুয়াল মিড টার্মের কোশ্চেন বুঝছেন অ্যাকচুয়ালি মিড টার্মের কোশ্চেন জি স্যার। তার মানে স্টুডেন্ট এটা নিজের হাতেই তাদের লিখতে হয়েছে সো আমরাও একটু প্র্যাকটিস করবো এখানে কোনো নাম্বার টাম্বার আমি দিচ্ছি না স্যার আপনি ভুল লেখেন শুদ্ধ লেখেন যা লেখেন কোনো সমস্যা নাই আপনার গ্রামার টামার হোয়াট এভার ইট ইস এটা নিয়ে আই এম নট কনসার্ন রাইট নাও আমি চাচ্ছি যে আপনাদের কারণ আমি অনেক দিন যাবত নিচ্ছি তো কোর্সটা মেইন সমস্যা হচ্ছে স্যার আমাদের ইংলিশের হ্যাঁ আমরা ভালো মতো লিখতে পারতেছি না তো একটু লেখার প্র্যাকটিস করেন লিখতে লিখতে হাতটা আস্তে আস্তে খুলবে বুঝছি কারণ স্যার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জি বলি স্যার। আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যে মিডে খারাপ করছে কুইজ গুলায় প্রথম প্রথম 1 2 করে পাইছে ভালো পারতেছিল না কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে তার ইমপ্রুভমেন্ট হয় এবং ফাইনালে সে মোটামুটি বেশ ভালো অ্যান্সার দেয় ঠিক আছে ফাইনালে বেশ ভালো অ্যান্সার দেয় এবং ওভারঅল দেখা যাচ্ছে যে তার গ্রেডটা বেশ ভালো দিকেই চলে আসছে মানে সে প্রথম প্রথম কিছুই পারতেছিল না কিন্তু এরপরে যখন সে বুঝতে পারছে ও আচ্ছা ঠিক আছে আমার তো ইমপ্রুভমেন্ট লাগবে কারণ স্যার আপনার ইংলিশ স্কিল খারাপ হইতে পারে এটা সমস্যা না
যেটা সমস্যা বা যেটা প্রবলেম সেটা হচ্ছে এই খারাপটা নিয়েই যদি আপনি গ্র্যাজুয়েট করে ফেলেন। কথা বলছি? হুম? আমরা সোনারগাঁয়ে ঢোকার সময় জি আমার স্যার। স্কিল লেভেল কম বেশি থাকতেই পারে। এটা কোনো সমস্যা না। আপনাদেরও স্কিল লেভেল কম বেশি আছে। কেউ হয়তো একটু ভালো স্টুডেন্ট, কেউ একটু খারাপ স্টুডেন্ট, সমস্যা নাই। সমস্যা হচ্ছে স্যার যদি আমি এইটা নিয়েই গ্র্যাজুয়েট করি, তাইলে কিন্তু আমার এই ৪-৫ বছর পুরা লস। সো প্রত্যেকটা জায়গায় আপনি যদি কথার কথা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও ঠিক, এটা ইংলিশ স্কিলের জন্য ঠিক। আর ইংলিশ এমন একটা স্কিল প্রত্যেকটা প্রফেশনে লাগে, শুধু সিএসই না, শুধু বিবিএ না, বা শুধু সার্টেন কোনো প্রফেশন না। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইফ আমাদের যে কোনো ধরনের প্রফেশনাল ওয়ার্কে এবং পার্সোনাল লাইফেও আমাদেরকে ইংলিশটা অ্যাজ এ স্কিল এটা লাগেই। এটার কোনো মানে ডিনাই করার কোনো সুযোগ নেই। ক্ষেত্র বিশেষে আমি মনে করি আপনার সিএসসি স্কিলের তুলনায় ইংলিশ স্কিল আরো বেশি ইম্পর্টেন্ট ক্ষেত্র বিশেষে। হ্যাঁ, প্রফেশনাল লাইফে ইংলিশ দিয়েই মানুষ অনেক দূর আগে যেতে পারে। তা তো অবশ্যই স্যার। হুম। আপনার তো ডকুমেন্টেশন পড়তে গেলেও তো ইংরেজি জানা হ্যাঁ, দরকার। ডকুমেন্টেশন পড়লেও কিন্তু কিছু বুঝবেন না যদি ইংলিশ না বুঝে। এই যে চ্যাট জিপিটি, তাকে কিছু জিজ্ঞেস করলেও কিন্তু অ্যান্সার গুলা ইংলিশেই আসে। সে ইংরেজি বেটার বাংলাও আছে। পারে, বাংলাও পারে, বাট বাংলা বাট লিখতে ইংলিশে স্যার হবে। বেটার আছে। সো আমি যদি চ্যাট জিপিটি দেই স্যার, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যান্সার ট্যান্সার সব চলে আসবে, কিন্তু আলটিমেটলি আমার কোনো লাভ হবে না। তো আপনি নিজের হাতে একটু কষ্ট করে নিজের হাতে লিখবেন, কোনো নাম্বার নাই, ওকে? এবং ইনফ্যাক্ট আপনারা আমার সামনে থাকলে আমি যেমন এই যে মর্নিং ব্যাচ, ডে ব্যাচ ওদের তো পড়াইছি, ওদের আমি আমার সামনেই হাতে প্র্যাকটিস করাইছি, কম বেশি যাই হোক লিখছে তারা। বুঝতে পারছি স্যাররা। অ্যাসাইনমেন্ট আসবে একটা, অ্যাসাইনমেন্টের মধ্যে একটু কষ্ট করে লিখবেন, সামনের উইকের ভিতরে আপলোড করে দিন, ওকে? ওকে স্যার। তাহলে আজকে ক্লাসে আমরা যতটুকু পড়লাম, কোনো কোয়েশ্চেন কনফিউশন না স্যার, স্যার নেই? ওই একটা ছোট ইয়ে থাকে, সেটা হলো স্যার ওই যে যে অ্যাপ্রোচ গুলো বললাম, অ্যাপ্রোচ দুটো অ্যাপ্রোচ কি একসাথে লেখা যাবে স্যার? হ্যাঁ, লিখতে পারেন, বাট আমার দরকার নাই। অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রোচেই আপনি লিখেন, সমস্যা নাই। কোনো কোনো অপশনে দেখবেন ২টা অ্যাপ্রোচ আছে। আপনি যেইটাই ভালো লিখতে পারবেন সেটা লেখেন। আপনার কাছে মনে হইতে পারে ওকে না যে না এইটা আমি ভালো লিখতে পারবো। ঠিক আছে? এই অ্যাপ্রোচে আমি এই অ্যান্সারটা খুব সুন্দর খাপ খাচ্ছে। আমি বেটার লিখতে পারবো। যেটাতে আপনি বেটার লিখতে পারবেন একটা অ্যাপ্রোচেই লিখে দেন। অত অযথা বড় করা দরকার নেই। স্যার। বুঝতে পারছি? স্যার আপনার বেস, আপনার কোন সাবজেক্টে লেখাপড়া করছেন স্যার? আমি আপনাদের সিএসসি ডিপার্টমেন্টেরই টিচার। ঠিক আছে? আমাকে আপনারা আপনার পাবেন বিএসসি কি পরবর্তীতে। সিএসসি তে স্যার? হ্যাঁ, হ্যাঁ। আমার বিএসসি সিএসসি তে, আমি মাস্টার্সও এখন করতেছি ইয়াতে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আমাকে আপনারা আরেকটু সিনিয়র লেভেলে পাবেন ওয়েব প্রোগ্রামিং, সেশনাল, কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, এই কোর্সগুলোতে পেতে পারেন। বুঝতে পারছি স্যার। আরো আরো পরের সামনের সেমিস্টার। এখন এটা এটা এই কোর্সে কারণ না কারণ তো নিতেই হয়। তো এই জন্য আমি নেই আর কি। এটা তো মেইনলি নন ডিপার্টমেন্ট কোর্স। বুঝতে পারছি। হুম হুম হুম। বাট আমাকে এটার রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে স্যার আপনি এটা পড়ান। আগে এটা হামজা স্যার পড়াইতেন। আমরা অ্যাটেন্ডেন্সটা কোথায়? এই, ইয়াসিন আরাফাত, শহীদুল ইসলাম, Yes, sir. রিফাত হাসান, Present, sir. জিহাদ হোসেন, Yes, sir. সাব্বির হোসেন, স্যার। নুহার মোজাম্মেল, Yes, sir. তারিকুর রহমান, রুহুল আমিন, Present, sir. হুজ্জাতুর রহমান, ইশতিয়াক আহমেদ, প্রেজেন্ট স্যার। শাকিল আহমেদ, সুলতান মাহমুদ, Yes, sir. কে এম নুসরাত জাহান, Present, sir. মোসাম্মদ Sir, বেবি Shakil আক্তার maybe. ছিল, Sir, Ji, sir. Shakir ছিল sir. বেবি আক্তার। নাই। আচ্ছা, আর আর কেউ এরকম ছিল যে আগে ছিল এখন প্রেজেন্ট দিতে পারে নাই? ঠিক আছে, তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা করব। অ্যাসাইনমেন্টে আসলে কিছুই না, এই প্রবলেমটাই আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট লিখবেন। এখানে মেইন এথিক্যাল ইস্যু কি,
3 থেকে 4 টা অল্টারনেট সলিউশন দিবেন। যেকোনো একটা সলিউশন এই 4 টার যেকোনো একটা অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করবেন। আপনার ভালো লাগলো ভার্টুইথিক্স লেখেন ভার্টুইথিক্স সমস্যা নাই। আপনার মনে চাইলো ফেয়ারনেস দিয়ে ভালো লিখতে পারবো লেখেন সমস্যা নাই। এন্ড ফাইনালি ওই ইমপ্লিমেন্টেশন আর ইভালুয়েশন পার্টটুকু তো গদবাঁধা। ওই লাইনটুকু যেমন এখানে তো আর কোম্পানি হবে না। এখানে তো স্যার কোম্পানির একটা কোনো রিকোয়েস্ট স্যার। স্যার এইটা কাইন্ডলি স্যার এই যে এক্সেল ড্রর যে এটা একটু শেয়ার করে দিন স্যার ক্লাসরুমে। আচ্ছা, আচ্ছা এটার একটা স্ক্রিনশট দিয়ে আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। সমস্যা নেই। স্যার স্ক্রিনশট বা যে ডাইরেক্ট শেয়ার করে আর করা যায় স্যার। আর প্লিজ। না শেয়ার হইছে কি ফাইলটা অনেক বড়। এখানে আমি অনেক ক্লাসের অনেক কিছু পড়াই তো। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। এইজন্য পুরাটা আবার মিনিংলেস হয়ে যাবে। সমস্যা নেই। হ্যাঁ। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা বলি, এটা জীবনও পরীক্ষা দিব না। না সেটা ঠিক আছে স্যার, জাস্ট বুঝতে পারছেন? সিস্টেমটা স্যার। এগুলো একটা ভিডিও দেখে অনেক সময় মানে অত দূরে যাওয়া স্যার একটু ঝামেলা আছে। হুম, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি এখন। লেকচার 02 ethical decision. হচ্ছে 34 না? Thirty-four. ওকে স্যার। আর আপনাদের রেকর্ডিং গুলা কোথায় পাবেন দেখছেন তো? এই যে আমি প্লে লিস্টটা দিছি না? জি স্যার, ইউটিউবে। হ্যাঁ, এই প্লে লিস্টের মধ্যে একটা একটা করে আসতে থাকবে। বুঝছেন? স্যার ভালো হয়েছে স্যার। সো আর বারবার আমি দিব না কিন্তু। এই প্লে লিস্টে আসবেন, এখানে খুঁজবেন। ওকে। তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমাদের ক্লাস শেষ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।